এই গল্পটা হলো ইক্কির, যার কাছে প্রায় কোনো ম্যাজিকই ছিল না, তাই নিজের পরিবারই তাকে বোঝা মনে করত। তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হতো। একদিন সব অপমান সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে তখন ভয়ঙ্কর ঝড়। পথ হারিয়ে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামুরাই। তার কয়েকটি কথাই ইক্কির জীবন বদলে দেয়। ইক্কি শপথ নেয় ম্যাজিক না থাকলেও সে সবাইকে হারিয়ে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট 7 স্টার ফেস্টিভ্যালে নিজের নাম ইতিহাসে লিখবে। বহু বছর পর ইক্কি ভর্তি হয় একটা ম্যাজিক একাডেমিতে। একদিন সকালের খতরনাক ট্রেনিং শেষ করে ও যখন রুমে ফেরে তখন পুরো হা হয়ে যায়, কারণ সেখানে কাপড় পাল্টাচ্ছিল সুপার পাওয়ারফুল প্রিন্সেস স্টেলা। হিসেব বরাবর করতে ইক্কি নিজের শার্ট খোলা শুরু করতেই খায় এক কড়া থাপ্পড়। এই ঘটনা সোজা চলে যায় প্রিন্সিপাল কুরানোর দরবারে। ইক্কি নিজের ভুল স্বীকার করে স্টেলার কাছে ক্ষমা চায়, কিন্তু স্টেলা ওকে ছাদ থেকে লাফ দিতে বললে ও সাফ মানা করে দেয়। খেপে গিয়ে স্টেলা যখন তার ফায়ার ম্যাজিক দিয়ে ইক্কিকে রোস্ট করতে যাবে তখনই ইক্কি চেঁচিয়ে বলে, তুমি দেখতে এত হট ছিলে যে আমি চোখ সরাতে পারিনি। ব্যাস, প্রিন্সেস তো লজ্জায় লাল। তখনই জানা গেল এক চরম সত্য, তারা দুজন আসলে এখন থেকে একই রুমের রুমমেট। একাডেমির সবচেয়ে পাওয়ারফুল স্টুডেন্ট আর সবচেয়ে কম র্যাঙ্কের এফ গ্রেড লুজারের এক রুমে থাকা, এ তো অসম্ভব। এই ঝামেলা মেটাতে প্রিন্সিপাল তখন তাদের মধ্যে এক ওপেন ডুয়েলের প্রস্তাব দেন। শর্ত হলো যে হারবে সে আজীবন জয়ী ব্যক্তির গোলাম হয়ে থাকবে। 1 ঘন্টা পর তারা যখন ব্যাটেল অ্যারেনায় তরবারি হাতে মুখোমুখি, তখন চারদিকে টান টান উত্তেজনা। ম্যাচ শুরু হতেই স্টেলা তার জ্বলন্ত তরবারি নিয়ে ধেয়ে আসে ইক্কির দিকে, কিন্তু ইক্কি মাথা ঠান্ডা রেখে একের পর এক অ্যাটাক ডজ করতে থাকে। স্টেলা তো অবাক। তখনই ইক্কি তার স্পেশাল ব্লেড স্টিল স্কিল দিয়ে স্টেলার নিজের অ্যাটাকই তার ওপর ফিরিয়ে দেয়। একজন সো কল্ড লুজার কিভাবে ফায়ার প্রিন্সেসকে এভাবে নাস্তানাবুদ করছে তা দেখে পুরো স্টেডিয়াম এখন স্তব্ধ। ইক্কি একটা মারাত্মক সুযোগ পেয়ে স্টেলার গায়ে খতরনাক কোপ বসিয়ে দেয়, কিন্তু ভাইরে ভাই, স্টেলার নিজের বডি ম্যাজিক দিয়ে এমন শক্ত করেছে যে তরবারি ছিটকে গেল। স্টেলা মনে মনে পুরো শকে, কারণ ও ভাবতেই পারেনি এক লুজারের বিরুদ্ধে ওকে ফুল পাওয়ার ম্যাজিক ইউজ করতে হবে। খেপে গিয়ে স্টেলা তার পুরো শক্তি দিয়ে ইক্কিকে শেষ করতে ধেয়ে আসে, কিন্তু আমাদের হিরো তো দোমার পাত্র নয়। সে লাইট স্পিডে ডজ করে এমন এক ক্রিটিক্যাল হিট মারল যে স্টেলা ওখানেই নকআউট। ইক্কি নিজেও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তবে ম্যাচটা জিতে সেই হয় আসল কিং। সন্ধ্যায় প্রিন্সিপাল স্টেলাকে জানান যে ইক্কির ওই স্পেশাল মুভ মাত্র 1 মিনিট কাজ করে এবং পুরো এনার্জি শুষে নেয়। এই একাডেমির ফালতু র্যাঙ্কিং সিস্টেম শুধু ম্যাজিক দেখে, আসল যুদ্ধ চেনে না। এরপর স্টেলা রুমে ফিরে এসে দেখে ইক্কি ঘুমাচ্ছে। ওর 6 প্যাক বডি দেখে স্টেলা আর লোভ সামলাতে না পেরে গায়ে হাত দিতে ধরা খেয়ে গেল। ইক্কি আসলে জেগেই ছিল। লজ্জায় স্টেলা বিছানায় মাথা ঠুকে দেয়। ইক্কি তখন হাসি মুখে ওকে মনে করিয়ে দেয় গোলামির শর্তের কথা। স্টেলা মনে মনে কত রোল প্লের চিন্তা করে ভয় পাচ্ছিল, কিন্তু ইক্কি শুধু বলল, চলো আমরা ভালো রুমমেট হয়ে থাকি। স্টেলা রাজি হলো এক শর্তে, ওকে নাম ধরে ডাকতে হবে। পরদিন সকালে ট্রেন দিয়ে একাডেমিতে এন্ট্রি নেয় ইক্কির বোন শিজুকু, যাকে ফ্যামিলির কেউ ভালোবাসত না। ওদিকে সকালে ইক্কি আর স্টেলা বেরিয়েছে দৌড়াতে। গোকু আর সাইতামার মতো ভয়ঙ্কর রানিং করে ইক্কি চাঙ্গা, কিন্তু স্টেলার তো এখানে ঘোড়ার মতো হাঁপিয়ে ফুসফুস ফেটে যাওয়ার দশা। ইক্কি নিজের ড্রিঙ্ক অফার করতেই স্টেলা ভাবল এ তো ইনডাইরেক্ট কেস। মুখ টিপে হেসে ও বোতল কেড়ে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিল। ইক্কি জানালো 4 বছর পর ওর বোন আসছে। স্টেলা জিজ্ঞেস করে, তোমাদের ভাই বোনের রিলেশন আবার অ্যালাবামার মতো নয় তো? ক্লাসরুমে এন্ট্রি নিলেন টিচার ইউরি, যিনি ঝিমোতে ঝিমোতে জানালেন যে 1 সপ্তাহ পরেই শুরু হচ্ছে সেই মেগা টুর্নামেন্ট, যেখানে প্রতিদিন একটা করে ম্যাচ হবে। ইক্কি মনে মনে খুশি, কারণ ওর রোজ ওর ওই 1 মিনিটের ডেডলি মুভটা আরামসে ইউজ করতে পারবে। টিচার ইউরি যখন সবাইকে মোটিভেট করার জন্য জোরে চিৎকার করতে গেলেন, ঠিক তখনই ঘটল এক বিভীষিকাময় কাণ্ড। মুখ দিয়ে গল গল করে রক্ত বমি করে তিনি ক্লাসরুমের মেঝেতেই ধপাস করে পড়ে গেলেন। টিচার ইউরির মুখ দিয়ে গলগল করে রক্ত পড়তে দেখে সবাই যখন শকড, তখন ইক্কি এসে স্টেলাকে শান্ত করে বলল, আরে প্যারা নাই, ম্যাডাম রোজই 1 লিটার করে রক্ত বমি করেন। এটা শুনেই তো স্টেলার চোখ চড়ক গাছ। এরপর তারা বাইরে আসতেই কাগামে নামের এক 4 আইড হট গার্ল আচমকা এসে ইক্কির বুকে জড়িয়ে ধরল আর বলল সে ইক্কির সবচেয়ে বড় ফ্যান। এই দৃশ্য দেখে স্টেলা তো হিংসায় পুরো জ্বলে পুড়ে ছারখার। ও রেগে মেগে চিৎকার করে বলল, তুই কবে থেকে এত বড় কিং অফ রিজ হয়ে গেলি রে? কাগামে আসলে
আসলে ওদের ডুয়েলের ভিডিও দেখে ইক্কির প্রেমে পড়ে গেছে এবং স্কুলের নিউজ আর্টিকেলের জন্য ওর ইন্টারভিউ নিতে চায়। ইক্কি যখন স্টেলার রাগ ভাঙানোর চেষ্টা করছে ঠিক তখনই সেখানে হাজির হলো ওর বোন শিজুকু। 4 বছর পর ভাইকে দেখেই সে আর লোভ সামলাতে পারল না, সোজা দৌড়ে এসে ইক্কির ঠোঁটে এক খতরনাক স্টিমি কিস করে বসল। এই দৃশ্য দেখে চারপাশের সবার লাইফ পুরো ফিউজ। স্টেলার রেগে কাঁই হয়ে বলল, তোমাদের ভাই বোনের মধ্যে এসব কি নোংরামি চলছে? শিজুকু তখন ডেমন মোড অন করে স্টেলাকে ধমক দিলে স্টেলা বাঁচার জন্য উপায় না পেয়ে সবার সামনে বোমা ফাটালো। আমি ইক্কির পার্সোনাল সার্ভেন্ট, আর কাল রাতে আমরা এক বিছানায় স্পেশাল ওয়ার্কআউটও করেছি। ব্যাস, এই কথা শুনে শিজুকুর মাথায় রক্ত চড়ে গেল। ও নিজের তলোয়ার বের করল স্টেলাকে খতম করতে। ওদিকে স্টেলাও রেডি ইক্কির মন জয় করার লড়াইয়ে। দুজনের এই তুমুল মারামারিতে একাডেমির পুরো করিডোর ভেঙে চুরমার। শাস্তি হিসেবে প্রিন্সিপাল ওদের দুজনকে টয়লেট পরিষ্কার করার ডিউটি দিলেন। সেখানেও চলল চরম রোস্টিং। এরপর শিজুকু নিজের রুমে যাওয়ার সময় স্টেলাকে বলে গেল, পরিবারের সবাই যখন ইক্কিকে পশুর মতো অবহেলা করত সেই কষ্ট তুমি কোনো দিনও বুঝবে না। এই কথাটি স্টেলার মনে গভীরভাবে দাগ কেটে যায়। একটু পরে ইক্কি যখন ট্রেনিং শেষ করে ফিরছিল, স্টেলা ওকে একটা স্পোর্টস ড্রিঙ্ক দিয়ে হুট করেই জিজ্ঞেস করল, তোমার ফ্যামিলি কি সত্যিই তোমাকে এত অবহেলা করত? শুনেই ইক্কি মুখ থেকে ড্রিঙ্ক ছিটকে ফেলে দিল, কিন্তু স্টেলা সব জেনে গেছে বুঝে ও নিজের ট্র্যাজিক অতীত শেয়ার করল। ইক্কি জানালো, জাপানের গ্রেট ওয়ারের লেজেন্ডারি সামুরাই রোয়েমা হলো ওর গ্রেট গ্র্যান্ডফাদার। ওদের বংশ দেশের সবচেয়ে শক্তিশালী ব্লেজার্স তৈরির জন্য বিখ্যাত, কিন্তু ইক্কি কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই জন্ম নেয়, আর এই অপরাধেই নিজের ফ্যামিলির সবাই ওকে জ্যান্ত আবর্জনা মনে করত। এরপর থেকে ইক্কি একাই দিনরাত কঠোর ট্রেনিং শুরু করে, কিন্তু ওর পাপিষ্ঠ ফ্যামিলি এতটাই খতরনাক ছিল যে একাডেমির প্রাক্তন প্রিন্সিপালকে ঘুষ খাইয়ে নিয়মই বদলে দেয়, যাতে ম্যাজিক না থাকায় ইক্কি কোনোদিন গ্র্যাজুয়েশনই করতে না পারে। এই ট্র্যাজিক স্টোরি শুনে স্টেলার চোখে জল চলে আসে এবং সে ইক্কিকে যে কোনো মূল্যে হেল্প করার প্রমিস করে। ওদিকে হোস্টেলে ইক্কির বোন শিজুকু তার রুমমেট অ্যালিসের কাছে ভাইয়ের প্রতি নিজের চরম অবসেশনের কথা শেয়ার করছিল। তবে অ্যালিস ওকে পাগল না ভেবে উল্টো দিদির মতো আদর করে আগলে রাখার আশ্বাস দেয়। বেশ কয়েকদিন পর টুর্নামেন্টের প্রথম ম্যাচের ইমেল আসে স্টেলার ফোনে। ওর ফাইট পড়েছে সিনিয়র মোমোর সাথে। ইক্কি মোমোর ফাইট স্টাইল নিয়ে ওকে সাবধান করতে গেলে স্টেলা থামিয়ে দিয়ে বলে, অচেনা শত্রুর সাথে লড়ে আমি নিজেকে আরও স্ট্রং করতে চাই। স্টেলার এই ডেডিকেশন দেখে ইক্কি মুচকি হেসে বলে, আমরা পুরোপুরি আলাদা হলেও আমাদের বন্ডিংটাই এই একাডেমির সেরা রিলেশন। এই শুনে স্টেলা তো লজ্জায় পুরো টমেটো। ও আমতা আমতা করে ইক্কিকে ডেটে যাওয়ার কথা বলতে যাবে, ঠিক তখনই শিজুকু এসে মাঝখান থেকে ইক্কিকে ডেটের জন্য রাজি করিয়ে স্টেলার দিল এক ঝটকায় ভেঙে চুরমার করে দেয়। পরদিন ডেটের জায়গায় স্টেলাও লেজুরের মতো পিছু নেয়, যা দেখে শিজুকুর মাথায় আগুন চড়ে যায়। তাদের এই ঝগড়ার মাঝেই ইক্কি লক্ষ্য করে শিজুকুর রুমমেট অ্যালিস আসলে একটা ছেলে, কিন্তু মেয়েদের মতো জামাকাপড় পরে আছে। অ্যালিস মুচকি হেসে নিজেকে মন থেকে এক কুমারী মেয়ে বলে পরিচয় দেয় এবং ইক্কিকে এমনভাবে টিজ করা শুরু করে যে শিজুকু তলোয়ার বের করে ওকে ওখানেই খতম করতে যায়। এরপর শপিং মলে গিয়ে স্টেলা দেখে ভাই বোন জোকের মতো হাত ধরে হাঁটছে। স্টেলা হাত ধরতে চাইলে শিজুকু সার্ভেন্ট কার্ড খেলে ওকে থামিয়ে দেয়। রাগে ফুসফুসতে স্টেলা তখন ইক্কির ওপর চিল্লাইতে থাকে। শপিং মলে ঢুকে সবাই যখন পারফেক্ট খাচ্ছে তখনই ঘটল এক চরম রোম্যান্টিক কাণ্ড। ইক্কি হুট করেই শিজুকুর দিকে ঝুঁকে ওর গালে লেগে থাকা পারফেক্ট নিজের আঙুলে নিয়ে মুখে পুরে দিল আর ও ড্রেসের প্রশংসা করল। এই দেখে বোন তো লজ্জায় পুরো ফ্ল্যাট। অ্যালিস এটা নিয়ে শিজুকুকে মারাত্মক টিজ করা শুরু করলো। ওদিকে স্টেলার মাথায় তখন ভূত চাপলো। ও ভাবলো আমিও এই ট্রিটমেন্ট চাই। ব্যাস, সে নিজের পুরো মুখে পারফেক্ট লেপটে বসে রইল যাতে ইক্কি এসে ওটা খেয়ে নেয়। কিন্তু আমাদের বুদ্ধিমান হিরো রোম্যান্স না করে সোজা একটা টাওয়েল এনে ওর মুখ মুছে দিল। অ্যালিস মনে মনে স্টেলার এই পাগলামি দেখে ওর ফ্যান হয়ে গেল। এরপর ইক্কি আর অ্যালিস ওয়াশরুমে গেলে অ্যালিস আচমকা টের পায় এক মারাত্মক বিপদ। একদল খতরনাক গ্যাংস্টার পুরো শপিং মল জিম্মি করার জন্য ওয়াশরুমে ঢুকে দেদারসে গুলি চালানো শুরু করে, কিন্তু লাকিলি অ্যালিসের শ্যাডো পোর্টাল জাদুর কারণে তারা দুজন বেঁচে যায়। তারা লুকিয়ে সিসিটিভি রুমে পৌঁছায় এবং ইক্কি সোজা প্রিন্সিপাল কুরানোকে ফোন দিয়ে পুরো ঘটনা জানায়। প্রিন্সিপাল পুলিশ আসার আগেই ইক্কিকে অস্ত্র ব্যবহারের পারমিশন দেন। ওদিকে মলের ভেতরে এক পাগল গুন্ডা
গুন্ডা এক মহিলাকে মারধর করলে তার ছোট বাচ্চাটি গ্যাংস্টারের ওপর চড়াও হয়। গুন্ডাটা যখন বাচ্চাটাকে কেটে কাবাব বানাতে যাবে ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের ফায়ার প্রিন্সেস স্টেলা। স্টেলা তার গায়ের গরম দিয়ে গুন্ডার সব বুলেট গলিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে হাজির হয় তাদের মেইন বস বিশো। স্টেলা তরবারি নিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়লেও লাভ হলো না, কারণ বিশোর জাদুকরী আংটি যে কোনো ব্লেজারের পাওয়ার শুষে নিয়ে সেটা ডাবল করে ফেরত দিতে পারে। এক ঝটকায় সে স্টেলাকে মাটিতে আছড়ে ফেলে এক নোংরা শর্ত দিল, বাচ্চা আর মহিলার প্রাণ বাঁচাতে হলে স্টেলাকে নিজের কাপড় খুলতে হবে। এই চরম অপমানজনক কথা শুনে ইক্কি রাগে ফেটে পড়ে ঝাঁপিয়ে যেতে নিলে অ্যালিস ওকে ধরে রাখে এবং বলে, ধৈর্য ধরো, শিজুকুকে ওর খেলা দেখাতে দাও। বাধ্য হয়ে স্টেলা যখন নিজের পোশাক সরাতে শুরু করে এবং লম্পট বিশো হাঁ করে তাকিয়ে থাকে, ঠিক তখনই শিজুকু তার খতরনাক ওয়াটার ব্যারিয়ার ম্যাজিক অন করে দেয়। বিশাল জলের দেওয়ালে পুরো এলাকা ঢেকে যায় যাতে কেউ স্টেলার শরীর দেখতে না পারে। বিশো রেগেমেগে তার গুন্ডাদের নির্দেশ দেয় জাদুকরকে খুঁজে গুলি করতে। এবার ইক্কি ফুল ফ্রিডম পেয়ে মাঠে নামে। সে লাইট স্পিডে প্রতিটা বুলেটের গতিপথ ট্র্যাক করে ওপর থেকে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে। বিশো অহংকার করে আবারও ইক্কির অ্যাটাক অ্যাবজর্ব করতে যায়, কিন্তু ইক্কি তার বিদ্যুৎ গতির তলোয়ার দিয়ে এক কোপে বিশোর হাতটাই শরীর থেকে আলাদা করে দেয়। বিশোর হাত কাটার পর সে চিৎকার করে তার গুন্ডাদের অর্ডার দেয় ইক্কিকে গুলি করতে, কিন্তু স্টেলা মুচকি হেসে জানায় সে অলরেডি সব গুন্ডাকে নকআউট করে দিয়েছে। ইক্কি খুশিতে স্টেলাকে জড়িয়ে ধরতে যাবে, অমনি ওর 1 মিনিটের শক্তির মেয়াদ শেষ আর ও হাঁটু গেড়ে মাটিতে ধপাস। ঠিক তখনই জিমনিদের মাঝ থেকে আরেকজন বন্দুক উঁচিয়ে হামলা করতে গেলে এক ম্যাজিক অ্যারো এসে তাকে খতম করে। এন্ট্রি নেয় শিজুয়া নামের এক দেমাগি ব্লেজার। সে এসে পুরো ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। ইক্কি ওকে থ্যাঙ্কস জানাতে গেলে শিজুয়া উল্টো ওকে অপমান করে বলে, তোর মতো লুজার এই একাডেমিতে কি করছিস? স্টেলা রেগে লেগে বলে, ইক্কি তোমার চেয়ে অনেক স্ট্রং। শুনে শিজুয়া হাহা করে হেসে বলে, আরে এ তো সেই ডরপোক যে গত বছর আমার সাথে ডুয়েলে ভয় পেয়ে পালিয়েছিল। ঠিক তখনই ইক্কির ফোনে এক মেল আসে, যেখানে দেখা যায় টুর্নামেন্টে ওর প্রথম ম্যাচ এই অহংকারী শিজুয়ার সাথেই। পরের সপ্তাহে টুর্নামেন্ট শুরু হতেই স্টেলা মাঠে নেমে এক হুঙ্কারে সিনিয়র মোমোকে ম্যাচ ছাড়তে বাধ্য করে। এরপর ড্রেসিং রুমে কাগামে আচমকা ঢুকে সবাইকে প্রথম ম্যাচ জেতার অভিনন্দন জানালে স্টেলা নিজের বিশাল সাইজের বাজুকা ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে অ্যালিস আর কাগামে মিলে স্কুলের সব গসিপ ছড়ানোর খতরনাক প্ল্যান বানাতে থাকে। পরে স্টেলা দেখে ইক্কি ল্যাপটপে শিজুয়ার পুরনো ফাইট দেখছে। শিজুয়া কোনো বীরের মতো লড়ে না, সে ক্যামোফ্লেজ বা লুকিয়ে থেকে কাপুরুষের মতো অ্যাটাক করে। ইক্কি জানায় স্টেলার বড় এরিয়া অ্যাটাকের সামনে শিজুয়া টিকবে না, কিন্তু আমার কোনো সেন্সারি পাওয়ার নেই, তাই অদৃশ্য শত্রুকে খুঁজে বের করা আমার জন্য এক চরম অগ্নি পরীক্ষা। ইক্কির টেনশন দেখে স্টেলা ওর হাত ধরে প্রমিস করায় যে কোনো মূল্যে ওকে জিততেই হবে। সন্ধ্যায় জগিং করার সময় ইক্কির দেখা হয় অ্যালিসের সাথে। ইক্কি তার অতীতের এক কালো সত্য শেয়ার করে বলে, গত বছর আমার ফ্যামিলি আমাকে স্কুল থেকে তাড়ানোর চক্রান্ত করেছিল। তখন শিজুকা আমাকে চ্যালেঞ্জ করে মারাত্মক মেরেছিল। অফিসিয়াল ম্যাচ না হওয়ায় আমি যদি পাল্টা মারতাম তবে আমাকে তখনই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হতো, আর সেই কারণেই সবাই আমাকে কাপুরুষ ভাবতে শুরু করে। অ্যালিস মন খারাপ করে বলে, তুমি সবার কষ্ট সহ্য করতে করতে নিজের আত্মার চিৎকার শুনতেই ভুলে গেছো। আশা করি কেউ একজন তোমার এই ভাঙা মনকে উদ্ধার করবে। পরদিন ইক্কি আর শিজুয়ার সেই মেগা ফাইট। শিজুকো, স্টেলা আর অ্যালিস এসে ইক্কির মন হালকা করার জন্য মজার কিছু করতে চাইলেও ইক্কি সিরিয়াস মুডে রিফিউজ করে নিজের প্রিপারেশনে মন দেয়। ম্যাচের আগে সাইন ইন করতে গিয়ে ইক্কির দেখা হয় প্রিন্সিপালের বান্ধবী নেনের সাথে। সে এসেই ইক্কিকে গভীর রাতে রোম্যান্টিক কাডল সেশনের অফার দেয়। ঠিক তখনই প্রিন্সিপাল কুরানো এসে ডাইনিটার চুল ধরে টেনে নিয়ে যান, কিন্তু আসল খেলা তো একটু পরেই। ওয়েটিং রুমে যখন ইক্কি নিজের নার্ভ শান্ত করার চেষ্টা করছে তখনই ওর এক খতরনাক প্যানিক অ্যাটাক হয়। ওদিকে ব্যাটল রিংয়ে নেমে শিজুইয়া দাঁত কেলিয়ে মেয়েদের দিকে ফ্লাইং কিস ছুটছে। ম্যাচ শুরু হতেই সে পুরো আরিনাকে এক মস্ত জঙ্গলে রূপান্তর করে নিজের ক্যামোফ্লাজ বা অদৃশ্য হওয়ার জাদু অন করে দেয়। ইক্কি প্রথম দিকে ওর সব অন্ধ অ্যারো ব্লক করলেও মনে মনে ও তখন পুরোপুরি ভেঙে পড়েছে। শিজুইয়া এবার অহংকার করে বলতে লাগলো ও ইক্কির শরীরে কোথায় তীর মারবে। এরপর একের পর এক অদৃশ্য তীর এসে ইক্কির বুকে পিঠে বিঁধতে থাকে আর ও গাছ থেকে নিচে আছড়ে পড়ে। স্টেলা গ্যালারিতে বসে ভাবছে ইক্কি কেন ওর সেই 1 মিনিটের খতরনাক ডেডলি মুভটা ইউজ করছে না। তখন অ্যালিস বুঝিয়ে বলে ইক্কি আসলে মানসিকভাবে পুরো শেষ হয়ে গেছে। পুরো স্টেডিয়ামের স্টুডেন্টরা তখন ইক্কিকে দেখে পশু পাখির মতো হাসাহাসি আর চরম ট্রোল করা শুরু করে। শিজুইয়া শেষমেশ ইক্কির মেরুদণ্ড তাক করে এক মারাত্মক ব্লাস্ট মারে এবং সবাই মিলে ওকে কাপুরুষ বলে চিৎকার করতে থাকে। সবার এই নোংরামি দেখে স্টেলার রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, সবাই চুপ কর। এরপরও রিংয়ের দিকে তাকিয়ে ইক্কিকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে বলল, ইক্কি উঠে দাঁড়াও, আমি যে ছেলেটার প্রেমে পড়েছি সে কখনো এভাবে হাল ছাড়ে না। এই ভালোবাসার ডাক সোজা ইক্কির কলিজায় গিয়ে লাগে। সে স্টেলাকে ধন্যবাদ জানিয়ে নিজের মাথায় এক জোরে ঘুষি মেরে সব
ভয় দূর করে দেয়। শিজুইয়া হা হা করে আবার তীর ছুড়লে ইক্কি তার সেই খতরনাক 1 মিনিটের স্পেশাল স্কিল অন করে খালি হাতেই সেই জলজন্ত তীর ধরে ফেলে। শিজুইয়ার তো এটা দেখে আত্মা খাঁচা ছাড়া। শিজুইয়া পাগলের মতো ঝাঁকে ঝাঁকে অদৃশ্য তীর ছুড়লেও ইক্কি তার পারফেক্ট ভিশন অন করে সেকিরো গেমের মতো প্রতিটা তীর তরবারি দিয়ে হাওয়াতেই উড়িয়ে দেয়। নিজের ক্যামোফ্লাজ ধরা পড়ে গেছে দেখে কাপুরুষ শিজুইয়া এবার রিঙেই কান্না শুরু করে দেয় এবং ইক্কির পা ধরে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু ইক্কি সব ভুলে ওর দিকে কালান্তক রূপ নিয়ে ধেয়ে আসে। শেষ মুহূর্তে ইক্কির তরবারি ওর গলার 1 মিলিমিটার পাশ দিয়ে চলে গেলেও শিজুইয়া ভয়ে ওখানেই প্যান্ট ভিজিয়ে নকআউট হয়ে যায়। ইক্কি ম্যাচটা জিতেই অজ্ঞান হয়ে পড়ে। পরে হাসপাতালে যখন ওর জ্ঞান ফেরে ও দেখে স্টেলা ওর পাশে বসে ঘুমিয়ে ঘুমিয়ে লালা ফেলে। হাসপাতালের বাইরে শিজুকু চুপচাপ দাঁড়িয়েছিল যাতে স্টেলা আর ইক্কি একটু কোয়ালিটি টাইম কাটাতে পারে। অ্যালিস ওর এই মিষ্টি স্বভাব দেখে জড়িয়ে ধরে। ওদিকে ঘরে স্টেলা ঘুম থেকে উঠেই লজ্জায় চিৎকার করে ইক্কিকে আচ্ছা মার লাগায়। একটা লুজারের কাছে তুই এত মার খেলি কেন? ইক্কি শান্ত হয়ে ক্ষমা চায় এবং হুট করেই এক রোমান্টিক বোমা ফাটায়। ও স্টেলাকে প্রপোজ করে বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। স্টেলা প্রথমে শকে জমে গেলেও পরে আমতা আমতা করে বলে, আরে ওটা তো তখন তোমাকে মোটিভেট করার জন্য বলেছিলাম। কিন্তু ইক্কির সিরিয়াস লুক দেখে ও আর থাকতে পারল না। ইক্কিকে চোখ বন্ধ করতে বলে ও আলতো করে ওর গালে একটা মিষ্টি কিস করে দেয় এবং নিজের ভালোবাসার কথা স্বীকার করে। দুজনে জড়িয়ে ধরে প্রমিস করে যে তারা একসাথে টুর্নামেন্টের টপে পৌঁছাবে। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। স্টেলা এখন একা একা প্র্যাকটিস করে আর মনে মনে ভাবে, প্রেম শুরুর পর থেকে এই ছেলেটা এখনো কোনো অ্যাডভান্স মুভ মারল না কেন? ও কি আসলেই একটা লাজুক চিংড়ি মাছ? ওদিকে ইক্কি অলরেডি টুর্নামেন্টে ওর টানা 5ম ম্যাচ জিতে পুরো ক্যাম্পাসের ক্রাশ হয়ে গেছে। পরের দিন ক্লাসে কাগামে এসে তো ইক্কির ওপর প্রায় পড়েই গেল এবং রিকোয়েস্ট করলো ওর বান্ধবীদের স্পেশাল ট্রেনিং দিতে। স্টেলার খুনে চাউনি দেখে ইক্কি কোনোমতে মাথা ঠান্ডা রেখে রাজি হয়ে গেল। এটা দেখে ক্লাসের বাকি সিঙ্গেল ছেলেরা হিংসায় পুরো জ্বলে পুড়ে ছারখার। এমন সময় ক্লাসে এন্ট্রি নিলেন টিচার ইউরি এবং বরাবরের মতো 1 বালতি রক্ত বমি করে সোজা চলে গেলেন হাসপাতালে। ফলে ছুটি হয়ে যাওয়ায় সবাই জলদি রুমে ফেরে। রুমে এসে স্টেলা বলে, অন্য মেয়েদের এভাবে ট্রেনিং দেওয়া কি ঠিক হচ্ছে? ওরাই তো পরে তোমার রাইভেল হতে পারে। ইক্কি হাসি মুখে বলে, ওরা স্ট্রং হলে ফাইট আরও জমবে আর মলের মতো বিপদে ওরাই নিজেদের বাঁচাতে পারবে। ইক্কির এই বড় মন দেখে স্টেলার মনে আবার লাড্ডু ফুটল। ও একটু রোম্যান্স করার জন্য ইক্কিকে ওদের রিলেশনের ফিউচার নিয়ে জিজ্ঞেস করতে যাবে, দেখে আমাদের মহান হিরো অলরেডি নাক ডেকে ঘুমে কাদা। পরদিন বিকেলে ইক্কি যখন কাগামে আর বাকি মেয়েদের নিয়ে এক পায়ে ব্যালেন্স করার ট্রেনিং দিচ্ছিল, তখনই একদল হিংসুটে ছেলে লাঠিসোঁটা নিয়ে হাজির হলো ইক্কিকে সাইজ করতে। কিন্তু ইক্কি 1 সেকেন্ডে ওদের সস্তা ডমিনোজের মতো পিটিয়ে মাটিতে শুইয়ে দিল। ছেলেরা তখন মার খেয়ে উল্টো ইক্কির পায়ে ধরে কেঁদে বলল, ওস্তাদ আমাদেরও ট্রেনিং দাও যাতে আমরাও মেয়েদের পটাতে পারি। একটু পরেই সেখানে কিছু চরম হট মেয়েরা ট্রেনিংয়ের জন্য হাজির হলে স্টেলার হিংসে আরও বেড়ে যায়। ও ইক্কির জন্য আনা ড্রিঙ্কস দিতে গেলে শিজুকো মাঝখান থেকে এসে নিজের ড্রিঙ্কস খাইয়ে দেয়। স্টেলা রেগেমেগে নিজের আনা 2টো বোতল একাই ঢকঢক করে গিলে বলল, কাল থেকে আমিও তোমার এই ক্লাসে জয়েন করছি। সব মেয়েদের ট্রেনিং দিতে রাজি হওয়ায় স্টেলার ইনসিকিউরিটি চরম লেভেলে চলে যায়। ও রেগেমেগে ওখান থেকে হন হন করে চলে গেল। রাস্তায় ওর দেখা হয় অ্যালিসের সাথে, যে একটা নতুন রিভার্স হ্যারেম রোম্যান্স গেম খেলছিল। স্টেলা গেমটা ধার নিয়ে রুমে এসে একা একাই কাল্পনিক রোম্যান্স শুরু করে দিল। ঠিক যখন গেমের সবচেয়ে রোম্যান্টিক পার্টটা এলো, ও মনে মনে ভাবল, ইস, ইক্কির সাথে যদি এমন কাপল থিংস করতে পারতাম। ঠিক তখনই দরজা খুলে রুমে ঢুকলো খোদ ইক্কি। স্টেলা মুখ ঝামটা দিয়ে বলল, তুমি তো আমাকে ট্রেনিং দাওই না, আমার রুমে কেন এসেছো? ইক্কি হেসে বুঝিয়ে বলল, আরে তোমার লেভেল আর তরবারি চালানোর স্টাইল আমার চেয়ে অনেক ওপরে। আমার এই সস্তা স্টাইল তোমাকে শেখাতে গেলে উল্টো ক্ষতি হবে। এই মধুর প্রশংসা শুনে স্টেলা 1 সেকেন্ডেই গলে জল হয়ে গেল। পরদিন সবাই মিলে গেল এক বিশাল সুইমিং পুলে। সেখানে স্টেলা, শিজুকু আর কাগামে যখন হট সুইমস্যুট পরে এন্ট্রি নিল, তখন ক্লাসের বাকি ছেলেদের চোখ তো পুরো ছানা বড়া। ভাই বোন যথারীতি হাত ধরাধরি শুরু করতেই স্টেলার হিংসে আবার চাঙ্গা হয়ে উঠল। ও মন শান্ত করতে পানির নিচে এক্সারসাইজ করতে গেল। কিন্তু কাগামে আচমকা পানির নিচে এসে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি এখনো কোনো ক্র্যাক বা কোনো অ্যাডভান্স কিছু হয়নি? শুনে স্টেলা চমকে গিয়ে পায়ে ডুবতেই বসেছিল। পানি থেকে উঠে কাগামে যখন বলল, তাহলে আমি ইক্কিকে পটিয়ে নিই, তখন স্টেলা আর চাপ সামলাতে না পেরে সবার সামনে চিৎকার করে স্বীকারই করে ফেলল যে ওরাই ডেট করছে। ওদিকে পুলের এক কোনায় শিজুকু তার রুমমেট অ্যালিসকে জিজ্ঞেস করছিল, আমার নিজের ভাইয়ের সাথে অ্যালাবামা স্টাইলের প্রেম করতে চাওয়াটা কি খুব অদ্ভুত? আর এই অদ্ভুতুরে অ্যালিস ওকে খুশি করতে মিথ্যে বলে দিল, আরে ধুর, এটা তো একদম নর্মাল। এদিকে কাগামের উস্কানিতে স্টেলা শেষমেশ ইক্কিকে ডেকে একান্তে নিজের সুইমস্যুট কেমন লাগছে জিজ্ঞেস করল। ইক্কি বলল,
দারুণ, কিন্তু আমাদের রিলেশন কি এই লেভেলেই আটকে থাকবে? এই শুনে স্টেলার মাথায় উল্টো ভূত চাপল। ও ভাবল ইক্কি বুঝি ওর ওপর বিরক্ত হয়ে গেছে। ও কাঁদতে কাঁদতে বলল, আমি বোরিং হলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। ইক্কি তো পুরো আকাশ থেকে পড়ল। ও বলল, আরে তুমি তো কোনোদিন আমার সাথে রোম্যান্টিক কিছু করতে চাওনি। এই নিয়ে দুজনের মধ্যে চলল তুমুল ঝগড়া। অবশেষে তারা বুঝতে পারল যে আসলে দুজনেই চরম লাজুক হওয়ার কারণে কেউ মুখ ফুটে মনের ফ্যান্টাসির কথা বলেনি। এরপর সব দ্বিধা ভুলে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে জীবনের প্রথম খতরনাক লিপকিসটা সেরেই ফেলল। কয়েক ঘন্টা পর বাসে ফেরার সময় দুজনের ফোনেই টুর্নামেন্টের পরের ম্যাচের মেল আসে। তাদের পরবর্তী প্রতিপক্ষ স্বয়ং স্টুডেন্ট কাউন্সিলের মেম্বাররাই। পরের দিনে বিকেলেই রিংয়ে ইক্কির ফাইট পড়ে রেন রেন নামের এক মারাত্মক চটপটে মেয়ের সাথে। তার সুপার স্পিড নিয়ে অহংকার করলেও ইক্কি 1 সেকেন্ডে তাকে ডজ করে সোজা মাথায় এক বাড়ি মেরে ম্যাচ জিতে নেয়। অন্যদিকে আমাদের ফায়ার প্রিন্সেস টেলাও স্টুডেন্ট কাউন্সিলের দাম্ভিক মেম্বার সাইজোর ব্ল্যাক মার্কেট থেকে আনা ভাইব্রেনিয়াম তরবারিকে এক কোপে ভেঙে খেলনা গাড়ির মতো চুরমার করে দেয়। ম্যাচ শেষে ইক্কি যখন তার কবজির ব্যথার কথা বলল, অমনি বোন শিজুকু কোথা থেকে উড়ে এসে স্টেলার কোল থেকে তার দাদুকে ছিনিয়ে নিয়ে আদুরে কেয়ার করা শুরু করল। স্টেলার রেগেমেগে চিল্লাইতে যাবে, ঠিক তখনই অ্যালিস এসে বোমা ফাটালো যে গত কয়েকদিন ধরে এক অচেনা মেয়ে ইক্কিকে স্টক করছে। ইক্কি হেসে বলল, আরে আমি জানি, ইদানিং তো কত মেয়েই আমার লাইট সেবারের হাওয়া খেতে পিছু নেয়। ও মেয়েটিকে ডাক দিতেই সে ভয়ে সোজা পানিতে পড়ে হাবুডুবু খেতে লাগলো। উদ্ধার করে নার্সিং রুমে নিয়ে যাওয়ার পর জানা গেল মেয়েটি আসলে তাদের সিনিয়র আয়াসা, যে ছেলেদের সাথে কথা বলতে লজ্জা পায়। কিন্তু যখনও জানালো যে দেশের বিখ্যাত জাদুমুক্ত সামুরাই কাইটো আসলে তার বাবা, তখন ইক্কি খুশিতে পুরো ফ্যান বয় মোড অন করে ফেলল। কিন্তু তখনই আয়াসা মুখ কালো করে জানালো ওর বাবা এক খতরনাক অ্যাক্সিডেন্টে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ইক্কি নিজের ভুলের জন্য ক্ষমা চাইলে আয়াসা বলে সে আসলে ইক্কির তরবারির ফ্যান এবং ওর কাছে ট্রেনিং নিতে চায়। ইক্কির এই চিল আর হার্ডওয়ার্কিং নেচার দেখে মেয়েরা যেভাবে ক্রাশ খাচ্ছে তা দেখে স্টেলা আর শিজুকুর হিংসার পারদ আকাশে চড়ে গেল। যাই হোক, পরদিন বিকেলে মাঠে শুরু হলো তাদের স্পেশাল স্প্যারিং সেশন। আয়াসার মুভমেন্ট দেখে ইক্কি তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি অন্ধ স্লকের মতো লড়ছো কেন? তুমি তোমার বাবার স্টাইল হুবহু কপি করতে গিয়ে নিজের শক্তির 12টা বাজাচ্ছ। তোমাদের বডি স্ট্রাকচার আলাদা। আয়াসে নিজের ভুল বুঝতে পেরে টিপস চাইলে ইক্কি হুট করেই ওর উড়ুতে হাত দিয়ে খতরনাক মাসাজ শুরু করে দিল। ও বলল, আরে প্যারা নাই, এটা প্রসেসের অংশ। গ্যালারি থেকে স্টেলা আর শিজুকু হাঁ করে ভাবছে, শালা আমাদের তো কোনোদিন এমন মাসাজ দিলি না। একদম নো স্পটের কাছাকাছি হাত চলে যাওয়ার পর ইক্কি উঠে দাঁড়িয়ে ওকে নতুন স্ট্যান্স নিতে বলল। আর মিরাকেল দেখুন, মাত্র 2 সুইংয়ের মাথায় আয়াসা তার তলোয়ার সোজা ইক্কির গলায় ঠেকিয়ে দিল। ও খুশিতে ইক্কির হাত ধরে থ্যাঙ্কস জানাতে লাগলো। ট্রেনিং শেষে ডরমিটরিতে ফেরার সময় আয়াসা মনে মনে ইক্কির ওই বিশাল আর শক্ত হাতের ছোঁয়ার কথা ভেবে পুরো গোলে জল হয়ে যাচ্ছে। আয়াসা যখন ইক্কির সেই মাসাজ দেওয়া শক্ত হাতের প্রশংসা করছিল, তখন স্টেলার রেগে মেগে শিজুকুকে বলল, তুই কেন কিছু বলছিস না? শিজুকু মিষ্টি হেসে বলল, যে আমার ভাইকে হাসাতে পারে তার ওপর আমি রাগ করি না। এই শুনে স্টেলা নিজের ভুল বুঝতে পেরে শান্ত হলেও রুমে ফিরেই হুঙ্কার ছাড়ল, সত্যি করে বলো, আয়াসার ওই নরম উরু মাসাজ করতে তোমার খুব ভালো লাগছিল না? ইক্কি তখন জলদি স্টেলার হাত ধরে পটিয়ে বলল, আরে ধুর, আমি তো শুধু ওকে স্ট্রং হতে হেল্প করছিলাম। ব্যাস, এক মিষ্টি গুড নাইট কিস দিয়ে ও স্টেলার মাথা পুরো ঠান্ডা করে দিল। কয়েকদিন পর আয়াসা থ্যাঙ্কস জানানোর জন্য ওদের দুজনকে এক রেস্টুরেন্টে ডিনারে নিয়ে গেল। সেখানে স্টেলার রাক্ষসের মতো গিললেও কিভাবে নিজের ফিগার এত হট রাখে তা দেখে আয়াসা পুরো অবাক। ঠিক তখনই সেখানে একদল খতরনাক গুন্ডা এসে আয়াসাকে নিয়ে নোংরা কমেন্ট করা শুরু করে। ইক্কি শান্তভাবে ওদের বারণ করতেই গুন্ডাদের লিডার কুরাদো ক্ষমা চাওয়ার বাহানায় মদের বোতল সোজা ইক্কির মাথায় ভেঙে চুরমার করে দিল। স্টেলা তলোয়ার বের করতে গেলে ইক্কি ওকে আটকে দেয়। মাথা দিয়ে গল গল করে রক্ত পড়লেও ইক্কি শান্ত থাকে। এতে কুরাদো আরও ক্ষেপে গিয়ে ইক্কির গায়ে থুতু ফেলে লুজারদের দল বলে ওখান থেকে চলে যায়। স্টেলার রেগে মেগে বলল, তুমি ওই জানোয়ারটাকে মারলে না কেন? ইক্কি মাথা চেপে ধরে বলল, কারণ ও আসলেই অবিশ্বাস্য রকমের স্ট্রং ছিল। তখনই সেখানে স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার মিসাগি এসে জানায় কুরাদো হলো রাইভাল স্কুলের সবচেয়ে ডেডলি ব্লেজার। এরপর রুমে ফেরার পথে স্টেলা লক্ষ্য করে আয়াসা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ঠিক তখনই এক খতরনাক ক্লাইম্যাক্স সামনে
সামনে এলো। ইক্কি আর আয়াসা দুজনের ফোনেই টুর্নামেন্টের পরের ম্যাচের মেল আসলো, আর দেখা গেল তাদের পরবর্তী ফাইট একে অপরের সাথেই পড়েছে। এই দেখে আয়াসা কান্নায় ভেঙে পড়ে ওখান থেকে সোজা দৌড়ে পালালো। এরপর থেকে আয়াসা আর ট্রেনিংয়ে আসছিল না। ম্যাচের আগের রাতে সে ইক্কিকে এক মেল পাঠিয়ে মাঝরাতে একা ছাদে দেখা করতে বলে। অ্যালিস সাবধান করে বলে ও নির্ঘাত তোমাকে আটকানোর জন্য কোনো খতরনাক ফাঁদ পেতেছে, যেভাবেই হোক ওর জেতা দরকার। কিন্তু ইক্কি বলে ও আমার হাতের প্রশংসা করেছিল, ও খারাপ হতেই পারে না। এই বলে ইক্কি সোজা ছাদে পৌঁছলে দেখে আয়াসা এক রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াসা হুট করেই জিজ্ঞেস করল, যদি তোমার সামনে এমন কোনো শত্রু আসে যাকে তুমি কখনোই হারাতে পারবে না, তখন তুমি কি করবে? ইক্কি যখন বলল সম্মানের সাথে হারাই শ্রেয়, তখন আয়াসে রেগে গিয়ে বলল, ফলাফল ছাড়া ন্যায়ের কোনো দাম নেই, যে তার জন্য আমি শয়তানের সাথেও চুক্তি করতে রাজি। এই বলেই সে তার তলোয়ার দিয়ে ছাদের রেলিং কেটে সোজা নিচে ঝাঁপ দিল। ইক্কি পুরো শকে নিজের স্পেশাল মুভ অন করে ওকে বাঁচাতে ও উল্টো নিচে ডাইভ দিল। দেওয়ালে লাথি মেরে ও গতিপথ বদলে আয়াসেকে নিয়ে সোজা ধপাস করে পড়ল সুইমিং পুলে। পানি থেকে উঠে আয়াসের শয়তানি হেসে বলল, আমি ইচ্ছা করেই এটা করেছি যাতে তোমার 1 মিনিটের শক্তি শেষ হয়ে যায়, আর কালকের ম্যাচে আমি অনায়াসে জিততে পারি। নিজের ফ্যামিলির সম্মান বাঁচাতে আয়াসে এই নোংরা চাল খেলে ওখান থেকে চলে গেল। ওদিকে স্পেশাল মুভ ইউজ করায় ইক্কির শরীর পুরো লক হয়ে গেছে। কোনো মতে ও টলটলে টোলে রুমে ফিরে সোজা গিয়ে পড়ল ঘুমে কাদা স্টেলার বুকের ওপর। স্টেলা তো অলরেডি রোমান্টিক দুনিয়ায় ভাসছিল। ও ভাবল, যাক, এতদিনে ইক্কি আমার স্বপ্ন সত্যি করতে এসেছে। কিন্তু তখনই ও খেয়াল করে ইক্কি আসলে ক্লান্তিতে অজ্ঞান হয়ে গেছে। পরদিন সকালে হাসপাতালের বেডে চোখ মেলতেই ইক্কি দেখে স্টেলা, শিজুকু আর অ্যালিস কপালে হাত দিয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ম্যাচ শুরু হতে তখনও মাত্র কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে প্রিন্সিপাল কুরানো ডেকে পাঠিয়ে ইক্কিকে ছাদের দেওয়াল ভাঙার ব্যাপারে জেরা করলেন। আয়াসের চরম বিশ্বাসঘাতকতার পরও ইক্কি ওর নাম না নিয়ে সব দোষ নিজের ঘাড়ে তুলে নিল এবং প্রিন্সিপালের কাছে আয়াসের ফ্যামিলি হিস্ট্রি জানতে চাইল। তখন জানা গেল এক নির্মম সত্য। আয়াসের বাবা, যাকে দেশের শেষ আসল সামুরাই বলা হতো, তাকে ওই রেস্টুরেন্টের গুন্ডা কুরাদো এক ডুয়েলে জঘন্যভাবে হারিয়ে সবকিছু কেড়ে নেয়। অপমানে ওর বাবা কোমায় চলে যান। তারপর থেকেই আয়াসে ফ্যামিলির সম্মান ফিরে পেতে ওই খতরনাক টুর্নামেন্টে কুরাদোকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। প্রতিশোধের এই আগুনে পুড়তে পুড়তেই আয়াসের তলোয়ার চালানোর স্টাইল আজ পুরোপুরি বিষাক্ত হয়ে গেছে। ওদিকে আয়াসে হাসপাতালে তার অচেতন বাবার পাশে দাঁড়িয়ে প্রমিস করছে যে সে যে কোনো উপায়ে হোক আজ জিতবেই। সব সত্য জানার পর ইক্কির মনটা আয়াসের জন্য ভীষণ কেঁদে উঠল। ও বুঝতে পারল মেয়েটা কতটা অসহায়। বন্ধুরা যখন ইক্কিকে জিজ্ঞেস করল ও এখন কি করবে, তখন ইক্কি নিজের তরবারি শক্ত করে ধরে বলল, আমি রিংয়ে নামব এবং নিজের সবটুকু দিয়ে লড়ব। টুর্নামেন্টের দুটি অপরাজিত সিংহ ইক্কি আর আয়াসে এবার মুখোমুখি। ম্যাচ শুরু হতেই ইক্কি এক ঝটকায় সামনে এগোতে গেল, কিন্তু আচমকা ওর শরীরে শুরু হলো তীব্র যন্ত্রণা। কোনো ছোঁয়া ছাড়াই ওর গায়ে একের পর এক খতরনাক কোপ পড়তে লাগলো, যা দেখে গ্যালারির সবার চোখ কপালে। আসলে শয়তানি বুদ্ধি খাটিয়ে আয়াসে ম্যাচ শুরুর আগেই পুরো এরেনায় অদৃশ্য উইন্ড ট্র্যাপ বা বাতাসের ফাঁদ পেতে রেখেছিল। ইক্কি পা বাড়ানো মাত্রই সেই বাতাস তলোয়ারের মতো ওকে কুচি কুচি করছিল। রিংয়ের বাইরে এভাবে ট্র্যাপ বানানো টুর্নামেন্টের নিয়মের বাইরে হলেও ইক্কি অফিসিয়ালদের আগেই বলে রেখেছিল ও নিয়ম ভাঙলেও ম্যাচ থামাবেন না, আমি ওকে যুদ্ধেই হারাবো। আয়াসে তার নোংরা অ্যাবিলিটি দিয়ে ইক্কির ক্ষত আরও গভীর করতে থাকে। কিন্তু আমাদের হিরো তো জাস্ট নেক্সট লেভেলের জিনিয়াস। এত ইনজুরি আর আগের রাতের ক্লান্তির পরও ও শান্ত থেকে কেবল নিজের চোখ আর ইনস্টিংক্ট দিয়ে ওই অদৃশ্য ফাঁদগুলোর পজিশন ট্র্যাক করা শুরু করলো, আর অলৌকিক উপায়ে ও সেগুলো ডজ করতে লাগলো। সরাসরি আয়াসের সামনে গিয়ে ইক্কি গর্জে উঠে বলল, তোমার তলোয়ার আজ ভেতর থেকে একদম ফাঁপা হয়ে গেছে আয়াসে, কারণ তুমি একজন সামুরাইয়ের আসল গর্ব আর সম্মান হারিয়ে ফেলেছ। প্রতিশোধের নেশা তোমার মনটাকে পুরোপুরি বিষাক্ত করে দিয়েছে। ইক্কির এই কথাগুলো তলোয়ারের চেয়েও জোরে গিয়ে লাগলো আয়াসের বুকে, কারণ ও মনে মনে জানত ইক্কি একদম সত্যি কথা বলছে। কিন্তু ও কাঁদতে কাঁদতে বলল, সম্মান দিয়ে লড়ে যদি শেষমেশ হারতেই হয়, তবে সেই সম্মানের কোনো মূল্য নেই। জেতার জন্য সে তার শেষ খতরনাক উইন্ড ট্র্যাপটা ছুঁড়ে মারল ইক্কির দিকে, কিন্তু ইক্কি তার পারফেক্ট ভিশন অন করে চোখের পলকে সেটা ডজ করে বাতাসে ভাসতে থাকা সব ফাঁদ নিজের তলোয়ার দিয়ে কেটে উড়িয়ে দিল। এরপর ও নিজের এক সিক্রেট টেকনিক ইউজ করে বিন্দুমাত্র আঘাত না করেই আয়াসেকে এক ঝটকায় মাটিতে শুইয়ে দিল। মাটিতে পড়ে গিয়েও আয়াসে হার মানতে পারছিল না। ও সোজা হওয়ার আপ্রাণ চেষ্টা করলেও ওর শরীর আর সায় দিচ্ছিল না, কারণ ওর সব এনার্জি শেষ। বছরের পর বছর ধরে চেপে রাখা সব কষ্ট আর ফ্রাস্ট্রেশন এবার চোখের জল হয়ে গড়িয়ে পড়তে লাগলো। ইক্কি ওকে একটুও অপমান না করে পরম শ্রদ্ধার সাথে ওর পাশে গিয়ে দাঁড়ালো। ও বুঝিয়ে বলল,
বলল কেন একজন সত্যিকারের সামুরাইয়ের সবসময় সম্মানের সাথে লড়া উচিত। এত বড় ধোঁকা খাওয়ার পরও ইক্কি ওর উপর কোনো রাগ রাখেনি, বরং ওর হাত ধরে বলল, তোমার বাবার ওই শত্রুকে আমি নিজের হাতে খতম করব, এই প্রতিশোধ আমি নেব। এত বড় ধোঁকা খাওয়ার পরও ইক্কি যখন আয়াসেকে সাহায্য করার হাত বাড়িয়ে দিল, তখনও কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, সব জানার পরও তুমি আমাকে কেন সাহায্য করছো? ইক্কি স্বভাবসুলভ মুচকি হেসে বলল, বিপদে পড়া কোনো হট মেকে ইগনোর না করাটাই আমার জীবনের পলিসি। ব্যাস, এই এক ডায়লগে আয়াসে নিজের ভুল বুঝতে পেরে ইক্কির হাত ধরে ফেলল। এরপর জানা গেল এক অতীত ইতিহাস। আয়াসের বাবা কাইটো হার্টের সমস্যার কারণে রিটায়ার করলেও নিজের মেয়েকে জান প্রাণ দিয়ে ফ্যামিলির সিক্রেট টেকনিক তেনিমোহু শিখিয়েছিলেন এবং বলেছিলেন তলোয়ার মানুষকে রক্ষা করার জন্য, আঘাত করার জন্য নয়। প্রমিস অনুযায়ী ইক্কি আর স্টেলা এবার আয়াসেকে নিয়ে ওদের সেই পুরনো ডুজোর দিকে রওনা দিল। যাওয়ার পথে কুরাদোর হিস্ট্রি চেক করতে গিয়ে তো ওদের চোখ কপালে। এই কুরাদো আসলে এক নাম্বার সাইকোপ্যাথ, যে নিজের ক্ষমতা দেখাতে বিভিন্ন স্কুলে গিয়ে ইল্লিগাল মারামারি করত। আয়াসে জানালো, একদিন কুরাদো তার দলবল নিয়ে ওদের ডুজোতে এসে ঝামেলা শুরু করলে কাইতো বাধ্য হয়ে বাধা দেন। তখন লম্পট কুরাদো পুরো ডুজো বাজি রেখে ডুয়েলের চ্যালেঞ্জ ছাড়ে। কাইতো তখন পিক ফর্মে ছিলেন না, তাও স্টুডেন্টদের বাঁচাতে রাজি হন। কিন্তু ফাইট শুরু হতেই কুরাদো তার পাশবিক শক্তি দিয়ে কাইতোকে কোণঠাসা করে ফেলে। মারাত্মক মার খাওয়ার পরও লেজেন্ডারি সামুরাই কাইতো হার মানেননি। তিনি যখন শেষমেশ নিজের সিক্রেট টেকনিক ইউজ করতে যাবেন, ঠিক তখনই ওর হার্টের রোগটা চাঙ্গা হয়ে ওঠে এবং মুখ দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে। কুরাদো ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে ফেলার ঠিক আগ মুহূর্তে এই সুযোগটা লুফে নেয় এবং বুড়ো সামুরাইকে লাথি মেরে মাটিতে ফেলে ডুজো দখল করে নেয়। সেদিনইও আয়াসে আর বাকি স্টুডেন্টদের লাথি মেরে ওখান থেকে বের করে দিয়েছিল। গল্প শুনতে শুনতেই তারা পৌঁছে যায় সেই ডুজোর সামনে, আর ভেতরে ঢুকতেই একদল খতরনাক গুন্ডা ওদের ওপর চড়াও হতে আসে। কিন্তু ভাইরে ভাই, আমাদের মেন হিরো ইক্কির সামনে এরা তো স্রেফ বাচ্চার দল। মাত্র কয়েক সেকেন্ডে ও সব গুন্ডাকে পিটিয়ে আলু ভর্তা বানিয়ে বুঝিয়ে দিল এই গল্পের আসল কিং। এরপর ঘরের ভেতরে এক সস্তা সোফায় পা তুলে বসে থাকা কুরাদোকে ওরা খুঁজে পায়। ইক্কিকে দেখেই ও চিনতে পেরে বলে, আরে এ তো সেই রেস্টুরেন্টের লুজারটা। ইক্কি বুক চিতিয়ে সোজা চ্যালেঞ্জ ছুড়ে বলল, ডুজো ফেরত নেওয়ার জন্য আমি তোমার সাথে ডুয়েলে লড়তে চাই। কুরাদো হাহা করে হেসে যোগ্যতা প্রমাণ করতে বললে ইক্কি ওর গুন্ডাদের আইডি কার্ডগুলো ছুঁড়ে ফেলে বলল, তোমার ওই আসল মেন অস্ত্রটা বের করো, কারণ তোমাকে একদম পিক ফর্মে পিটিয়ে মারতেই আমার বেশি মজা লাগবে। চ্যালেঞ্জ শুনেই কুরাদো হাহা করে হেসে তার বিষাক্ত স্পেশাল তলোয়ার ওরোচিমারু বের করল, যা দেখে যে কারোর কলিজা শুকিয়ে যাবে। কিন্তু আমাদের মেইন হিরো ইক্কি বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্ত মুখে নিজের ইনতেৎসু বের করে পজিশন নিল। ম্যাচ শুরু হতেই কুরাদো পাগলের মতো হিংস্রভাবে একের পর এক অ্যাটাক করতে লাগলো। ইক্কি পারফেক্ট টাইমিংয়ে কাউন্টার করার চেষ্টা করলেও লাভ হলো না, কারণ কুরাদো চোখের পলকে তা ডজ করে দিচ্ছে। তখনই ইক্কি বুঝতে পারল কুরাদোর আসল খতরনাক সিক্রেট। ওর রিয়াকশন টাইম সাধারণ মানুষের চেয়ে অর্ধেক। যেখানে একজন জিনিয়াসের লাগে 0.1 সেকেন্ড, সেখানে কুরাদো মাত্র 0.05 সেকেন্ডে রিয়্যাক্ট করে। কুরাদো অহংকার করে বলল, আমার মুভস ধরেও তোর কোনো লাভ নেই, আজ তুই শেষ। এই বলেই সে তার স্পেশাল টেকনিক দিয়ে তরবারিটাকে মাঝ হাওয়াতেই ডুপ্লিকেট করে চারদিক থেকে ইক্কিকে কোপাতে শুরু করল। ইক্কির শরীর রক্তাক্ত দেখে আয়াসা ভয়ে চিৎকার করে ফাইটে বাধা দিতে গেল, কিন্তু স্টেলা ওকে আটকে দিয়ে বলল, ভালো করে দেখো, ইক্কি কিন্তু এখনো হাসছে। এই হাসি দেখে আয়াসার হুট করে মনে পড়ল তার বাবাও কুরাদোর সাথে লড়াইয়ের শেষ মুহূর্তে ঠিক এভাবেই হাসছিলেন। আসলে তিনি লজ্জিত ছিলেন না, বরং নিজের অসুস্থ বডি নিয়ে এমন এক খতরনাক ফাইট এনজয় করছিলেন। লড়াইয়ের মাঝেই ইক্কি ধরে ফেলল কুরাদোর সবচেয়ে বড় উইকনেস, ওর স্ট্যামিনা বা এনার্জি খুবই কম। ও বেশিক্ষণ এভাবে অল আউট ফাইট টানতে পারে না। দুজনেই তখন ক্লান্তিতে জোরে জোরে হাঁপাচ্ছে। ইক্কি মুচকি হেসে আয়াসার দিকে তাকিয়ে প্রমিস করল, আজ আমি তোমার ডুজো ফিরিয়ে দেবই। এই বলে ইক্কি এক নতুন এনার্জি নিয়ে তেড়ে গেল। কুরাদো বিপদ টের পেয়ে নিজের তরবারিকে আরও ভয়ঙ্কর এক ফর্মে রূপান্তর করে ইক্কির দিকে ছুঁড়ে মারল, কিন্তু ইক্কি এবার ডজ না করে সোজা সুইসাইডাল ডাইভ দিল। কুরাদো ওর স্ট্যান্ডস দেখেই ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলল, কারণ ওটা ছিল আয়াসার বাবার সেই কালাঙ্কক সিক্রেট টেকনিক। কুরাদো কিছু বোঝার আগেই ইক্কি 1 সেকেন্ডে ওকে কেটে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ডুয়েলে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল। আয়াসা তো পুরো হা। ও বলল, তুমি আমার ফ্যামিলির এই গোপন টেকনিক কিভাবে দিলে? স্টেলা হেসে মনে করিয়ে দিল, আরে ইক্কির কাছে ব্লেড স্টিল স্কিল আছে, ট্রেনিংয়ের সময় ও তোমাকে এটা করতে দেখেই কপি করে নিয়েছে। রক্তাক্ত কুরাদো মাটিতে পড়ে কোনো মতে ইক্কির নাম জিজ্ঞেস করল এবং বলল, টুর্নামেন্টের রিংয়ে এর শেষ দেখে ছাড়ব। এই বলে সে ডুজো ছেড়ে লেজ গুটিয়ে পালালো। আয়াসা তখন কাঁদতে কাঁদতে ইক্কির কাছে ক্ষমা চেয়ে ওকে নিজের মনের কোনো স্পেশাল জায়গায় জায়গা দিল।
আয়াসা নিজেকে তার বাবার তলোয়ারের অযোগ্য মনে করে কাঁদতে থাকলে ইক্কি ওর হাত ধরে বলল, আরে তুমি তো আসল সাকসেসর, তুমি এই স্টাইলটা মন থেকে মুখস্থ রেখেছিলে বলেই আজ আমি এটা কপি করে জিততে পেরেছি। এরপর পার্কের এক বেঞ্চে বসে ইক্কি আর স্টেলা আলাপ করছিল যে আয়াসে নিজে থেকেই ডুয়েলে চিটিং করার কথা স্বীকার করেছে, যার কারণে ওকে টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করে 10 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক তখনই আয়াসার এক টেক্সট এলো, আমার বাবা অবশেষে কোমা থেকে চোখ মেলেছেন। খুশিতে ইক্কি আর স্টেলা যখন একটু রোম্যান্টিক কাপল মোমেন্ট কাটাতে যাবে, অমনি শিজুকু আর অ্যালিস কোত্থেকে উড়ে এসে মাঝখান থেকে সব ভেস্তে দিল। টানা 12টা ম্যাচ জেতার পর প্রিন্সিপাল কুরানো হুট করেই ইক্কি আর স্টেলাকে ওকুটামার পাহাড়ে এক স্পেশাল ট্রেনিং ট্রিপে পাঠিয়ে দিলেন। শুধু ওদের দুজনকে সিলেক্ট করায় স্টেলা তো খুশিতে বাগবাগুম। ও ভাবল, ব্যাস এবার পাহাড়ে গিয়ে ইক্কির সাথে কোনো থার্ড পার্সনের ঝামেলা ছাড়াই মন ভরে প্রেম করা যাবে। ওদিকে 12টা ম্যাচ জিতেও শিজুকু এই ট্রিপে যেতে না পেরে রাগে ফুঁসছিল। তবে অ্যালিস ওকে সান্ত্বনা দিল। পাহাড়ে পৌঁছে স্টেলা যখন রোম্যান্টিক মুডে ইক্কিকে বলল, এখন আমাদের একদম পারফেক্ট কাপল লাগছে না? সামনে এগোতেই ওরা দেখে সেখানে স্টুডেন্ট কাউন্সিলের মেম্বাররা আগে থেকেই হাঁ করে দাঁড়িয়ে আছে। আসলে কোনো রোম্যান্টিক ভ্যাকেশন নয়, আপকামিং ট্রেনিং ক্যাম্পের জন্য ওদের দুজনকে এখানে সস্তা লেবারের মতো খাটানোর জন্য ডাকা হয়েছে। ঘন্টার পর ঘন্টা পুরো লজ ঝাড়ু আর মপ দিয়ে সাফ করার পর স্টেলা ক্লান্ত হয়ে ইক্কিকে ইশারা দিয়ে বলল, চলো আমরা একটু ঝর্ণা দেখে আসি। বাকি মেম্বাররা লেজুর হতে গেলে স্টেলা এমন চোখ রাঙালো যে সবাই ডর পেয়ে গেল। ওদিকে নিজের মায়ের এক রহস্যময় চিঠি পেয়ে শিজুকো নিজের কুখ্যাত কুরাগানে বাড়িতে পৌঁছল। নিজের পাপিষ্ঠ বাবাকেও তীব্র ঘৃণা করায় ওর মন কু গাইছিল। ঘরে ঢুকতেই বাবা ওকে নিজের চেম্বারে ডেকে পাঠালো। ওদিকে পাহাড়ে ঝর্ণার দিকে যাওয়ার সময় স্টেলা হঠাৎ করেই মাতালের মতো টলতে লাগলো আর ওর পুরো শরীর জ্বরের মতো গরম হয়ে গেল। নিজের বায়োলজি ক্লাসে ফাঁকি দেওয়ার এই অবুঝ রাজকুমারী তখন ইক্কির বুকে মুখ লুকিয়ে চরম লজ্জায় আমতা আমতা করে জিজ্ঞেস করল, আচ্ছা ইক্কি, কয়েকদিন আগে বাসে আমরা যে ওই খতরনাক লিপ কিস করেছিলাম, এই জ্বর আর দুর্বলতা কি তারই কোনো সাইড এফেক্ট? এই বাচ্চার মতো কিউট ও অদ্ভুত প্রশ্ন শুনে ইক্কি তো পুরো হা। স্টেলা ভাবল কিস করার কারণেই বুঝি সে প্রেগনেন্ট হয়ে গেছে। ইক্কি মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলল, আরে বুদ্ধু, এভাবে বাচ্চা হয় না, তোমার সেফ ঠান্ডা লেগেছে। জীবনে প্রথমবার জ্বর হওয়ায় স্টেলা পুরো শকড। এর মাঝেই আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হলে ইক্কি ওকে পাহাড়ের এক পরিত্যক্ত কাঠের কেবিনে আশ্রয় নিল। কিন্তু ওরা জানত না এক গাছের আড়াল থেকে এক রহস্যময় শিকারী ওদের ওপর নজর রাখছে। ঘরের ভেতর আগুন জ্বালিয়ে ইক্কি দেখল স্টেলা জ্বরে কাঁপছে। ও বলল, ভিজে কাপড় না ছাড়লে জ্বর আরও বাড়বে। ব্যাস, পরিবেশ নিমেষেই রোমান্টিক আর অকওয়ার্ড হয়ে গেল। ওদিকে কুরোগানে বাড়িতে এক খতরনাক ড্রামা চলছিল। শিজুকু তার পাপিষ্ঠ বাবা ইৎসুকির মুখোমুখি হয়ে বলল, আমি টানা 12 ম্যাচ জেতায় তুমি খুশি, কিন্তু ইক্কিও যে সমান ম্যাচ জিতেছে ওর জন্য কি তোমার গর্ব হয় না? বাবা কোনো সদুত্তর না দেওয়ায় শিজুকু রাগে ফুসফুসতে ফুসতে ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে কেবিনের বাইরে ইক্কি আচমকা এক মারাত্মক বিপদের গন্ধ পেল। ও বের হতেই দেখে এক বিশাল পাথরের রক গোলেম পুরো কেবিনটা গুড়িয়ে দিতে তেড়ে আসছে। ইক্কি 1 সেকেন্ডের ভগ্নাংশে তার স্পেশাল মুভ অন করে স্টেলাকে কোলে নিয়ে ডাইভ দিল এবং এক কোপে ওই দানবটাকে কুচি কুচি করে কেটে ফেল। কিন্তু টুইস্ট তো এখানেই, ওই কেটে যাওয়া পাথরগুলো জোড়া লেগে এবার শত শত ছোট ছোট গোলেমস তৈরি করে চারদিক থেকে ওদের ঘিরে ধরল। অসুস্থ স্টেলাকে বাঁচাতে গিয়ে ইক্কি একা এত শত্রুর সামনে পুরো দিশাহারা হয়ে পড়েছে। দানবগুলো ইক্কিকে একপাশে ছিটকে ফেলে যখনই দুর্বল স্টেলার দিকে ধেয়ে গেল, ঠিক তখনই এন্ট্রি নিল পুরো স্টুডেন্ট কাউন্সিল। রেন ঝড়ের গতিতে এসে স্টেলাকে কোলে তুলে সেফ জায়গায় নিয়ে গেল, আর সাইজো বাকি পাথরগুলোকে ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ল। উতাকাতা মাথা খাটিয়ে বের করল যে এক খাতারনাক ব্লেজার দূর থেকে স্টিল ওয়্যার দিয়ে এই পাথরগুলোকে কন্ট্রোল করছে। শত্রুর অন্তহীন হামলার মুখে যখন সবাই কুপোকা, ঠিক তখনই চশমা পরা এক গম্ভীর মেয়ে এন্ট্রি নিল, যার নাম টৌকা। সে হলো এই একাডেমির প্রেসিডেন্ট আর সবচেয়ে স্ট্রং নাইট। টৌকা তার চরম ডেডলি বজ্রপাত অ্যাটাক রাইকিরি অন করে এক পলকে বিশাল গোলেমটাকে ধুলোয় মিশিয়ে দিল এবং দূর থেকে কন্ট্রোল করা সেই মাস্টারমাইন্ডকে সোজাসুজি খতরনাক ইলেকট্রিক শক দিয়ে প্যারালাইজড করে দিল। পরে জানা গেল এই হামলার পেছনে লাল স্যুট পরা এক রহস্যময় লোক জড়িয়ে আছে, অর্থাৎ এটা কোনো সাধারণ আক্রমণ ছিল না। ওদিকে রাতে শিজুকুর ফোনে টুর্নামেন্টের পরের ম্যাচের মেল আসতেই ওর তো আত্মারাম খাঁচা ছাড়া, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং এই বজ্রকন্যা
টোউকা। শিজুকু তখন তার অতীতের কথা মনে করতে লাগলো। ছোটবেলা থেকেই সে চরম গড লেভেল ট্যালেন্টেড হওয়ায় সবাইকে এমনকি নিজেকেও ঘৃণা করত। কিন্তু একদিন ছোট ইক্কি ওর এক অন্যায়ের জন্য হকি মেরে একটা চর বসায়। বড়রা এর জন্য ইক্কিকে চরম শাস্তি দিলেও শিজুকু সেদিন থেকেই তার এই কলিজার টুকরো দাদুকে নিজের জীবনের ধ্রুবতারা বানিয়ে নেয় এবং অন্ধের মতো ভালোবাসতে শুরু করে। পরদিন খবরের কাগজে ছাপা হলো পাহাড়ে নাকি এক জীবন্ত দৈত্য হামলা করেছিল, যা দেখে আমাদের টিম হেসে খুন হয়। তবে আসল অপরাধীকে ওরা কিছুতেই খুঁজে পেল না। এরপর শুরু হলো শিজুকু বনাম টোউকার ফাইট নিয়ে খাতারনাক আলোচনা। স্টেলা টেনশন করে বলল, টোউকার বিদ্যুতের সামনে শিজুকুর পানি তো উড়ে যাবে। কিন্তু বুদ্ধিমান অ্যালিস বুঝিয়ে বলল, আরে প্যারা নাই, শিজুকু পানির ভেতরে সব খনিজ দূর করে দিতে পারে, যার ফলে ওই পানিতে কারেন্ট পাসই হবে না। তাও ইক্কির মন মানছিল না। বোন মার খেলে কারই বা ভালো লাগে। ওদিকে শিজুকু যখন শাওয়ার নিচ্ছিল, স্টেলা বুকে সাহস নিয়ে ওকে সান্ত্বনা দিতে গেলে ও রেগে গিয়ে স্টেলাকে তাড়িয়ে দিল। অ্যালিস তখন শিজুকুকে বাইরে দেখে বলল, সবাই ওর জন্য কতটা চিন্তা করে। শিজুকু মনে মনে প্রতিজ্ঞা করল, এই পাপিষ্ঠ কুরোগানে ফ্যামিলি আমার দাদুকে পশুর মতো ট্রিট করে। আমাকে যে কোনো মূল্যে এই টুর্নামেন্ট জিতে নিজের ক্ষমতা প্রমাণ করতে হবে, যাতে আমি আজীবন দাদুর পাশে বুক চিতিয়ে গড়তে পারি। পরদিন স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নেই। ধারাভাষ্যকার যখন দুই সুন্দরীকে স্বাগত জানাচ্ছিল, তখন পাশে বসা কমেন্টেটর নেনের কোনো পাত্তাই ছিল না। সে পুরো উদাসীন। ফাইট শুরু হতেই কেউ এক চুলো নড়ছে না, কারণ দুজনেই জানে এক মুহূর্তের ভুল মানেই খেলা শেষ। ইক্কি গ্যালারি থেকে বুঝিয়ে বলল, টোউকার রাইকিরি এতটাই ডেডলি যে আগের চ্যাম্পিয়নরাও এর রেঞ্জ থেকে দূরে থাকত। তাই শিজুকুও দূর থেকে ফাইট করার মাস্টার প্ল্যান ফেঁদেছে। ও হুট করেই এক বিশাল পানির স্রোত তৈরি করে টোউকার দিকে ছুঁড়ে মারল। কিন্তু বিজলি কন্যা টোউকা সেই পানির দেয়াল এক কোপে কেটে ঝড়ের গতিতে সামনে এগোতে লাগলো। চালু মেয়ে শিজুকু দমে না গিয়ে একের পর এক লং রেঞ্জ অ্যাটাক স্প্যাম করতে লাগলো। ঠিক যখনই টোউকা চার্জ করতে গেল, শিজুকু পুরো রিংয়ের পানিকে 1 সেকেন্ডে বরফ বানিয়ে টোউকার পা জমিয়ে দিল। এরপর শুরু হলো বরফের ধারালো তলোয়ারের বৃষ্টি। কিন্তু টোউকার ডিফেন্স ভাঙা এত সহজ নয়। সে সব কেটে উড়িয়ে আচমকা এক খতরনাক কোপ বসালো শিজুকুর গায়ে। তবে ওটা ছিল পানির ক্লোন হলেও টোউকার ব্লেডের হালকা ছোঁয়ায় শিজুকুর শরীর কেটে রক্ত বের হতে লাগলো। শিজুকু বুঝল টোউকা শুধু ওর মুভমেন্টই প্রিডিক্ট করছে না, বরং ওর চোখের ভিজন আর রেসপন্স টাইমও স্লো করে দিচ্ছে। টোউকার একের পর এক অতর্কিত হামলায় শিজুকুর ডিফেন্স পুরো ভেঙে চুরমার। গ্যালারিতে বসা ইক্কি হুট করেই ধরে ফেলল টোউকা আসলে কোন সিক্রেট টেকনিক ইউজ করছে। ঠিক তখনই ডাইনি নেনে কোত্থেকে উড়ে এসে ইক্কির পাশে দাঁড়িয়ে বলল, ধরেছ ঠিকই, এটার নাম নুকিয়াশি। এই প্রাচীন মার্শাল আর্ট দিয়ে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করে উধাও হয়ে যাওয়া যায়। এই জ্ঞান দিয়েই নেনে হুট করে সবার সামনে স্টেলার উপর ঝাঁপিয়ে পড়ে ওকে জাপটে ধরে নোংরাভাবে ফন্ডলিং করা শুরু করে দিল। স্টেলা তো লজ্জায় লাল। ওদিকে প্রিন্সিপাল কুরোনো এসে জানালেন টোউকা আর নেনে দুজনেই গড অফ ওয়ার নাঙ্গোর কাছে ট্রেনিং নিয়েছে। ইক্কি বুঝতে পারল এই টেকনিক কাউন্টার না করতে পারলে শিজুকু আজ নির্ঘাত হারবে। ঠিক তখনই স্টেলা গ্যালারি থেকে চিৎকার করে শিজুকুকে চিয়ার করতে লাগলো। স্টেলার এই সাপোর্ট দেখে শিজুকু মনে মনে ইমোশনাল হয়ে নিজের ক্ষত পানির জাদুতে হিল করে নিল। ও নিজের ওয়াটার ফ্লাস্ক বের করে পুরো রিংয়ে বরফের দেয়াল তুলে টোউকার নড়াচড়ার জায়গা লক করে দিল। ও টোউকাকে পিছলে সোজা নিজের ক্লোজ রেঞ্জে নিয়ে এসে জীবনের সবচেয়ে খতরনাক ফিনিশিং অ্যাটাকটা মারল। টোউকাও পাল্টা আঘাত করল, কিন্তু এবারও টার্গেটটা ছিল ধোকা। টোউকা যেটাকে শিজুকু ভেবে আঘাত করেছিল, ওটা আসলে একটা ওয়াটার ক্লোন ছিল। এরপর পুরো রিং জুড়ে একের পর এক একাধিক ক্লোন তৈরি করে শিজুকু চারদিক থেকে টোউকার উপর পানির বোমা বর্ষণ শুরু করল। টোউকা সব ক্লোন ধ্বংস করলেও শিজুকু মাথা খাটিয়ে তার সিক্রেট টেকনিক দিয়ে পুরো আরিনা ঘন কুয়াশায় ঢেকে দিল। কুয়াশার আড়াল থেকে পানির ধারালো কোপ ছুঁড়ে টোউকাকে একদম কোণঠাসা করে ফেলল। কিন্তু টুইস্ট তো এখানেই, শিজুকু যখনই তার ফাইনাল ফিনিশিং স্ট্রাইক দিতে গেল, টোউকা তার রাইকিরি অন করে আলোর গতিতে শিজুকুকে রিংয়ে শুইয়ে দিল এবং ম্যাচ জিতে নিল। হাসপাতালের বেডে চোখ মেলেই শিজুকু কান্না চেপে ইক্কি আর স্টেলাকে বাইরে যেতে বলল। ওরা বেরিয়ে গেলেও অ্যালিস থেকে যায় এবং পরম মমতায় ওকে সান্ত্বনা দিতেই শিজুকু আর চাপ ধরে রাখতে পারল না। সে অ্যালিসের বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলল। ওদিকে করিডোরে দাঁড়িয়ে ইক্কি বলল, হেরেলেও আজ আমার বোন অনেক স্ট্রং হয়ে গেছে। কিন্তু আসল খতরনাক ষড়যন্ত্র তো বাইরে চলছিল। শিজুকুর হারার খবর পেয়ে তার কুখ্যাত বাবা ইৎসুকি তার এক স্যুট পরা অ্যাসিস্ট্যান্টকে হুকুম দিল, আমাদের প্ল্যান মতো এবার পরবর্তী খতরনাক মিশনে এগিয়ে যাও। কয়েকদিন পর স্টেলা আরেকটি ম্যাচ জিতে ইক্কির সাথে নির্জনের রোম্যান্টিক গল্প করছিল। কিন্তু তারা সব ছোটখাটো কথা বাদ দিয়ে যখনই একে অপরকে খতরনাক কিস করা শুরু করলো, ঠিক তখনই এক পাপিষ্ঠ লুকিয়ে ওদের পার্সোনাল মুহূর্তের ছবি তুলে নিল। এরপর প্রিন্সিপাল কুরোনো ডেকে পাঠিয়ে ইক্কিকে সাবধান করলেন যে ইন্টারন্যাশনাল ফেডারেশনের এক মেম্বার মামোরু গোপনে একাডেমিতে ঘুরঘুর করছে, যার একমাত্র লক্ষ্য হলো ইক্কিকে যে কোনো উপায়ে স্কুল থেকে লাথি মেরে বের করা। ইক্কি নিজে থেকেই চলে যেতে চাইল,
চাইলে প্রিন্সিপাল ধমক দিয়ে বললেন, আমার স্টুডেন্টদের রক্ষা করার দায়িত্ব আমার। কিছুক্ষণ পর ইক্কি আর স্টেলা স্টুডেন্ট কাউন্সিলের অফিসে ঢুকতেই দেখে টোকা মেঝেতে পুরো উল্টো হয়ে পড়ে আছে। স্টেলা রেগেমেগে বলল, আগে নিজের স্কার্ট ঠিক করো। এরপর সবাই মিলে এক এতিমখানায় গেল। সেখানে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে ইক্কি বুঝল এই এতিমদের মুখে হাসি ফোটানোটাই টোকার আসল শক্তির উৎস। কিন্তু একাডেমিতে ফিরতেই অ্যালিস, শিজুকু আর কাগামি হাঁপাতে হাঁপাতে ছুটে এসে ওদের হাতে এক ভাইরাল নিউজ পেপার ধরিয়ে দিল। সেখানে ইক্কি আর স্টেলার সেই কিস করার ছবি দিয়ে নোংরা খবর ছাপা হয়েছে। পুরো স্কুল জুড়ে ইক্কি আর স্টেলার সেই রোম্যান্টিক কিসের ছবি ভাইরাল করে ইক্কিকে এক লম্পট ছাত্র হিসাবে ছড়ানো হলো। স্টেলা রেগেমেগে সেই কাগজ পুড়িয়ে লাথি মারতে যাবে, ঠিক তখনই ইন্টারন্যাশনাল ফেডারেশনের মামরু পুলিশ নিয়ে এসে ইক্কিকে অ্যারেস্ট করে নিয়ে গেল। স্টেলা আটকাতে গেলেও ইক্কি বলল, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাইরে ভাই, ঠিক হওয়া তো দূরের কথা, ইক্কির লাইফ এবার পুরো ডার্ক মোডে চলে গেল। ওকে সোজা কোর্টে তোলা হলো, যার জাজ আর কেউ নয়, স্বয়ং ওর জীবনের সবচেয়ে বড় শত্রু, ওর নিজের বাবা ইৎসুকি। কোর্টে দাঁড়িয়ে ইক্কি বুক চিতিয়ে বলল, আমি স্টেলাকে মন থেকে ভালোবাসি এবং আমাদের মধ্যে কোনো নোংরামি হয়নি। কিন্তু সেই জলহস্তি মার্কা জাজরা ওর কোনো কথাই শুনল না এবং ওকে এক অন্ধকার সেলে বন্দি করে রাখল। ইক্কির মনোবল ভাঙতে ওরা জঘন্য চাল চালল। প্রতিদিন ওকে জেল থেকে বের করে রিংয়ে খতরনাক ফাইট করিয়ে আবার সেলে পুড়ে দেওয়া হতো। তাও আমাদের হিরো প্রতিটা ম্যাচ জিতে নিজের জয়ের ধারা বজায় রাখল। ওদিকে বাইরে স্টেলার নামেও নানা কুৎসিত রটনা ছড়ানো হচ্ছিল। শিজুকু তখন স্টেলাকে মনে করিয়ে দিল যে ইক্কি এই সব অত্যাচার সহ্য করছে শুধু তাদের ভালোবাসার মর্যাদা বাঁচাতে। ইক্কির কাছে নিজের ভালোবাসার সিগন্যাল পাঠাতে স্টেলা নিজের মাথার চুল কেটে এক শিক্ষকের মাধ্যমে জেলের ভেতরে পাঠালো। সেই চুল হাতে পেয়ে ইক্কির ভেতরের সিংহ আবার জেগে উঠল। সে জাজদের কাছে তার বাবার সাথে একা দেখা করার অনুমতি চাইল। ইৎসুকির চেম্বারে ঢুকে ইক্কি বুঝতে পারল সে আসলে শুধু তার বাবার একটু স্বীকৃতি চেয়েছিল। ইক্কি আবেগ ভরে বলল, আমি লড়ে যাব যাতে ফ্যামিলি আমাকে নিয়ে গর্ব করতে পারে। ইৎসুকি ঠান্ডা গলায় বলল, আমি জানি তুই ভালো সামুরাই, কিন্তু তোর মতো ম্যাজিকহীন রদ্দিমালের সাকসেসের কোনো দাম নেই। তুই আসলে একটা নোবাডি। বাবার মুখ থেকে এমন খতরনাক মানসিক অত্যাচার আর গালিগালাজ শুনে ইক্কির মনটা ভেঙে চুরমার হয়ে গেল এবং সে কান্নায় ভেঙে পড়ল। ইৎসুকি ওকে আবার সেলে পাঠিয়ে দিল। কয়েকদিন পর মামুরু এসে ইক্কিকে শেষ সুযোগ দিয়ে বলল, যদি তুমি টুর্নামেন্টের ফাইনালে আমাদের সবচেয়ে ডেডলি নাইট টোউকাকে হারাতে পারো তবেই তোমাকে মুক্তি দেওয়া হবে। ওদিকে টোউকা নিজের শিজুকুকে ডেকে বলল, আমি কিন্তু ম্যাচে এক ফোঁটাও দয়া দেখাবো না। ও এখন যে রক্তাক্ত অবস্থায় আছে, রিংয়ে নামলে ও মারাও যেতে পারে। ওকে বলো ম্যাচ থেকে সরে দাঁড়াতে। শিজুকু যখন ইক্কির স্বপ্ন বাঁচানোর টেনশনে দিশেহারা, তখন ওদিকে বজ্রকন্যা টোউকাও দোটানায়। বড়রা ইক্কিকে হারানোর জন্য নোংরা ফাঁদ পাতলেও ও ঠিক করল নিজের সম্মানের খাতিরে ও জান লড়িয়ে লড়বে। পরদিন পুরো স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নেই, কারণ আজ একাডেমির ইতিহাসের সবচেয়ে খতরনাক ফাইনাল ফাইট। গ্যালারিতে মিডিয়া আর হেলিকপ্টারের মেলা দেখে প্রিন্সিপাল বুঝলেন এটা ইক্কিকে বেইজ্জত করার জন্য মামুরুর নোংরা প্ল্যান। ঠিক তখনই সেখানে হাজির হলেন গড অফ ওয়ার মানজো। ম্যাচ শুরু হতে মাত্র কয়েক মিনিট বাকি, কিন্তু আমাদের হিরো ইক্কির কোনো পাত্তা নেই। মামুরুর শয়তানি হেসে বলল, ও না আসলে ডিসকোয়ালিফাইড। আসলে জেল থেকে ছাড়ার পর ইক্কির ওপর অমানসিক অত্যাচার করা হয়েছিল। ওদিকে রক্তাক্ত ইক্কি কোনো মতে রাস্তায় নিজেকে টেনে নিয়ে আসছিল। ব্যথায় ওর মন অবধি ভেঙে দুভাগ হয়ে যাচ্ছিল। এক নেগেটিভ সত্তা বলছিল, হাল ছেড়ে দে। কিন্তু ইক্কি সেই অন্ধকারকে তুড়ি মেরে উড়িয়ে এগিয়ে যেতেই সোজা এসে পড়ল শিজুকুর কোলে। সামনে তাকিয়ে ও দেখে হাজার হাজার ফ্যান ওর জন্য গলা ফাটাচ্ছে। স্টেলা তার ন্যাশনালের মেডাল দেখিয়ে বলল, এবার তোমার পালা। ভালোবাসার এই শক্তিতে ইক্কির ভেতরের ডেডলি লায়ন আবার জেগে উঠল। ইক্কিকে রিংয়ে অক্ষত দেখে মামুরুর প্যান্ট ভেজার জোগাড় হলো। টোউকা গম্ভীর হয়ে বলল, তোমার ইনজুরি থাকলেও আমি এক ফোঁটা দয়া দেখাবো না। ইক্কি মুচকি হেসে বলল, তার দরকারও পড়বে না। ম্যাচ শুরু হতেই ইক্কি এক অভাবনীয় চাল চালল। ও কোনো ভূমিকা ছাড়াই ম্যাচের প্রথম সেকেন্ডেই তার সবচেয়ে খতরনাক ট্রাম্প কার্ড ইত্তু সুরা অন করে দিল। শিজুকু ভয়ে চিৎকার করে উঠল, কারণ এই মুভ ও একদম শেষে 1 মিনিটের জন্য বাঁচিয়ে রাখে। কিন্তু স্টেলা বলল, ও আজ কোনো টেকনিক নয়, স্রেফ পাশবিক শক্তি দিয়ে প্রথম কোপেই ম্যাচ শেষ করতে চায়। টোউকাও তার রাইকিরি অন করে আলোর গতিতে ধেয়ে এলো। দুই মহাশক্তি মুখোমুখি হতেই পুরো স্টেডিয়াম স্তব্ধ। ইক্কি নিজের শরীরের প্রতিটা রক্তবিন্দু আর শেষ এনার্জি বাজি রেখে এমন এক মহাজাগতিক কোপ মারল যে টোউকার তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এক কোপে ম্যাচ খতম। মামুরু পাগল হয়ে ইক্কিকে মারতে তলোয়ার তুললে স্টেলা ওকে বলের মতো লাথি মেরে উড়িয়ে দিল। এরপরই ঘটল ইতিহাসের সবচেয়ে রোম্যান্টিক টুইস্ট। রক্তাক্ত ইক্কি পুরো লাইভ টিভির সামনে স্টেলার হাত ধরে বিয়ের প্রপোজাল দিয়ে বসল। স্টেলাও কিস করে রাজি হয়ে গেল। টুর্নামেন্ট জিতে রাজকন্যাকে পটিয়ে বাবার মুখে চুনকালি দিয়ে ইক্কি আজ আসল কিং।